নমস্কার। দরজা আবার খুলে গেছে। কোথাকার দরজা? ক্রিপি কলোনির দরজা। আর ক্রিপি কলোনিতে আজ শুনতে পাবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বুদ্ধির বাইরে। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়াগাঁয়ের ভূতের ভয় থেকে প্লাসিড মিডিয়াম তত্ত্ব, রাতবিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা, এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্বও ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত। সেখানে আস্তিক, নাস্তিক, সেপ্টিক বা অগানস্টিক কারোরই অভাব নেই। সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই। ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয় একেবারে প্যালিওলিথিক আদিম যুগে। অশরীরী তত্ত্বে যারা আস্তিকবাদী তাদের সঙ্গে আজ আর তর্ক করা চলবে না। চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে। তবু সব কিছু বৈজ্ঞানিক তত্ত্বতর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায়। এমন কতকগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় যে কোনো দিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদা সব কিছুর নিঃশেষ সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কতকগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে। এই রকম একটি ঘটনা আমি বলবো। এটা ভূতের গল্প কিনা জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধে কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলবো। যার যা খুশি তিনি সেইভাবেই এগুলিকে ব্যাখ্যা করতে পারেন। মাত্র একটি কথা জানিয়ে রাখি, এগুলো ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে। গঞ্জিকা বা মাধবীর কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না। প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিমবাংলার একটা ছোট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরে স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতাম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতাম। আমরা বললাম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারি করতাম দুজনে, আমি আর প্রিয়নাথ। মুন্সেফ কোর্টের চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতাম, চা খেতাম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতাম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল একটা অনুর্বর কাঁকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত ওপরে উঠেছে। দুধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণিমনসা আর আকন্দ ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতের জন্য বিখ্যাত ছিল। 500 বছরের ভেতর ওসব উপদ্রব আর শোনা যায়নি। কিন্তু তবুও
একলা এ পথে ফিরতে সন্ধ্যের পর গা ছমছম করত। দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনো দিন আমার মনে যে একটুও ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়ই। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতকগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালো যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে 7:22 ট্রেনই ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটা দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘের একটা আলকাতরার আস্তরণ দিয়ে মোড়া। যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে। এর মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভিতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে, কারণ সন্ধ্যের পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর স্টেশনে এসে 8:28 গাড়ি ধরলাম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাঁকরের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভেতর বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশে গড়ি পড়ছে তিরতির করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সেই লোকটা ঝাঁপ বন্ধ করবার জন্য উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুলল, হেসে বলল, এই রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললাম, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আর একটা কথা অবশ্য বলা গেল না, সেই তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিল। জিজ্ঞেস করলাম, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55 গাড়িতেই নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল আর বাদ চমকাচ্ছিল ঘন ঘন। ওকে দাঁড়িয়ে যেতে বললাম, রাজি হলেন না। বললেন বো বো করে চলে যাবেন। বো বো করে চলে যাব, আমিও ভাবলাম। তারপর সেই ঘন কালো অন্ধকারের তিরতিরে বৃষ্টির ভেতরেই প্রায় ঝাঁপ দিয়ে পড়লাম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল। দুধারের নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঁঝির আওয়াজ আর ছোট ছোট নালায় বর্ষার জলের কলকলানি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূরের পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া
আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকুও আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক নির্ভুলভাবেই চলে যাব। তবু তবু অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখকে যতদূর সম্ভব তীব্র করে সাইকেল চালাতে লাগলাম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলে বিএসএ বাইক। আমার মনের শাসন না মেনেই সে যেন শোঁ করে উড়ে চলল। থামো হে সেন, থামো! অন্ধকার ছেড়ে যেন তীরের মতো একটা স্বর উঠল। প্যাডেলে আচমকা পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকল প্রিয়নাথ। অত তারা কিসের হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হাপিত্তেশ করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলাম। অন্ধকারে দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভিতর কি করছিলে? প্রিয়নাথ বলল, সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষা রাতে মাঠের ভেতর কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা গেল কোথায়? অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল। বলল, বলছি তো, সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার কেরিয়ারে আমায় তুলে নাও। বেশ, উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে এলো। ইস, এ দেখেছো কাণ্ড? এই জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। হাড়ের ভেতরটা শুদ্ধ কাঁপছে ঠক ঠক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়, একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলুম। যাক, বাড়ি ফিরেই শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালাম। তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসল। একটা ঝাঁকুনি লাগলো, টের পেলাম। সিটের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে রয়েছে। এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আর একটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কী দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলে মজবুত বিএসএ সাইকেল সনসন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও ঘুচে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে উঠলাম। ও কি, খোয়াইতে বান এলো নাকি? এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা। প্রিয়নাথ আমার কথার জবাব দিল, কিন্তু পেছনের ক্যারিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলাম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত সম্মুখে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ।
হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলাম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ ডেকে বলল, নামো সেন, নামো। বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগোলে খাড়া ত্রিশাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন কেরিয়ার থেকে নামলো প্রিয়নাথ? কখনই বা এমন করে 15 হাত দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম, এখনই নামো সেন, এখনই নামো, নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে। সেকেন্ডের মধ্যে সবটা ঘটল জানি না। দেখলাম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপারে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলাম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরও 3-4 ফুট জল কাদার তলায়। ওপরের দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে। আজকের গল্প পাঠ সূত্রধার ও দোকানদারের ভূমিকায় ছিলাম আমি রমেন। প্রিয়নাথের ভূমিকায় ছিল তরুণ। গল্পের সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। ক্রিপি কলোনিতে শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বুদ্ধির বাইরে। Gentle breeze taking us to places only the heart can seize. Echoes দেখলেন তো অন্ধকারে চলাফেরা করার কত ক্ষতি। তাই বলি অন্ধকারে চলাফেরা করবেন না। কি বলছেন? অন্ধকারে চলাফেরা করতে আপনার ভাল লাগে? অন্ধকার আপনার ভালো লাগে? অন্ধকারে ভয় পেতে ভালো লাগে? আরে তার জন্য অন্ধকারে চলাফেরা করতে হবে এমন কে বলেছে? ভয় পেতে হলে চুপচাপ ঢুকে পড়ুন ক্রিপি কলোনিতে। দরজা কিন্তু সব সময় খোলা আছে। কি বলছেন? কি করে ঢুকবেন? ওটা খুবই সোজা। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রিপি কলোনিকে। হ্যাঁ, ইউটিউবে গিয়ে সার্চ করলেই পাবেন ক্রিপি কলোনি। আর এখন যেহেতু আপনি আমাদের গল্প শুনছেন, তাহলে মনে করে নিতেই পারি যে আপনি ক্রিপি কলোনির মধ্যেই আছেন। কিন্তু এখানকার একটা ঘর সম্পূর্ণরূপে আপনার করার জন্য সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলেই ক্রিপি কলোনির একটা ঘর সম্পূর্ণরূপে আপনার জন্য বরাদ্দ থাকবে। তাহলে সাবস্ক্রাইব করুন।